নমস্কার। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব জিওগ্রাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, মাইগ্রেশন। পপুলেশন জিওগ্রাফিতে তোমরা এই মাইগ্রেশনটা সম্পর্কে কিন্তু পড়বে, সেখানে বিভিন্ন মডেল তোমাদেরকে পড়তে হবে। তো প্রথমে আমরা মডেলে যাওয়ার আগে মাইগ্রেশন বিষয়টা কি সেটা আগে একটু বুঝে নেব। প্রাচীনকাল থেকেই মানুষ খাদ্যের সন্ধানে, বসবাসের সন্ধানে বা নিরাপত্তার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেরিয়েছে। সে আদিমকালের গুহাবাসী মানুষই হোক আর বর্তমানের মানুষই হোক, মানুষের মধ্যে কিন্তু এই বিচরণ যে প্রকৃতি সেটা কিন্তু চারিত্রিক একটা বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন কারণে, আর্থিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন কারণে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। মানুষের এই স্থানান্তর ভূগোলের ভাষায় পরিব্রাজন নামে পরিচিত। অর্থাৎ কোনো একটি স্থানে যে মানুষ বসবাস করছে, সেই মানুষটি যখন আর্থিক সমস্যার কারণে হোক বা আর্থিক সচ্ছলতা বাড়ানোর জন্য, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, সংস্কৃতিগত কারণে এক স্থান থেকে অন্য কোনো স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে চলে যায়, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে পরিব্রাজন। এবার পরিব্রাজন কেমন হবে এইগুলো নির্ভর করে কিন্তু সেই অঞ্চলের বিভিন্ন বিষয়ের ওপর। সেখানে বিভিন্ন আর্থিক কারণ রয়েছে, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন ধরনের কারণ রয়েছে। সেই কারণগুলো পরিব্রাজন ঘটনাটাকে কিন্তু আরও বেশি বাড়িয়ে তুলতে সাহায্য করে। পরিব্রাজন আমরা বিভিন্ন ধরনের দেখতে থাকি। তার মধ্যে বেসিক কিছু পরিব্রাজন হলো গ্রাম থেকে শহরে পরিব্রাজন, শহর থেকে শহরে পরিব্রাজন, গ্রাম থেকে গ্রামে পরিব্রাজন। তো এই ধরনের পরিব্রাজনগুলো কিন্তু আমরা লক্ষ্য করি। আবার অনেক সময় শহর থেকে গ্রামে পরিব্রাজনও দেখা যায়। তো এই পরিব্রাজন কেমন হবে বা পরিব্রাজন কেন হয় সেই নিয়ে বিভিন্ন তত্ত্ব ভৌগোলিক জগতে রয়েছে। তবে ভূগোলের ক্ষেত্রে সমাজবিজ্ঞানীরা যে সমস্ত মতবাদ দিয়েছেন সেগুলো কিন্তু খুবই জটিল, কারণ স্থান কালভেদে মানুষের আচার আচরণ পরিবর্তন হয়। অর্থাৎ এখন একটা ধরনের বিচার বিবেচনা করে যদি তত্ত্ব দেওয়া হয়, অর্থাৎ যুগের যেমন মানুষের যে পরিবর্তনশীল চরিত্র, নেচার, এর ফলে কি হচ্ছে, সেই মতবাদটা হতে পারে বেশ কিছু বছর পরে গিয়ে বাস্তবসম্মত নাও হতে পারে বা নানা রকমের ত্রুটি বিচ্যুতি দেখা যেতে পারে। তার জন্য বলা হয় মতবাদগুলো, এই যে পরিব্রাজনের যে মতবাদ রয়েছে সেই মতবাদগুলো দেওয়া খুব কঠিন বা জটিল একটা ব্যাপার। তো এখানে বেশ কিছু মতবাদ সমাজবিজ্ঞানীরা দিয়েছেন। তাদের মধ্যে র্যাভেনস্টাইনের মতবাদ গুরুত্বপূর্ণ, লি এর মতবাদ গুরুত্বপূর্ণ, জেলেনস্কি মতবাদ গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত মতবাদগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা এই মতবাদগুলো নিয়ে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিষয় বা তোমাদের জানার জন্য। তো আজকে আমরা যে মতবাদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে র্যাভেনস্টাইন মডেল মাইগ্রেশনের। পরিব্রাজনের ক্ষেত্রে র্যাভেনস্টাইন কি মডেল দিয়েছে সেটা আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা পরিব্রাজন ব্যাপারটা তো বুঝলাম। প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে 1885 খ্রিস্টাব্দে র্যাভেনস্টাইন লজ অফ মাইগ্রেশন বা ব্রিটেনের জার্নাল অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল সোসাইটিতে প্রকাশ করেছে। অর্থাৎ তার মতে পরিব্রাজনের নীতিগুলো কেমন সেটি তিনি তার লজ অফ মাইগ্রেশন তত্ত্বে এবং জার্নাল অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল সোসাইটিতে তিনি প্রকাশ করেছেন। র্যাভেনস্টাইনের মডেলের যে মূল বক্তব্য, সেখানে তিনটা দিক কিন্তু খুব চোখে পড়ে। কি সেটা? পৃথিবীর বেশিরভাগ পরিব্রাজন স্বল্প দূরত্বে সংঘটিত হয় এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলি পরিব্রাজনের জনসংখ্যাকে ধারণ করে বা আশ্রয় দেয়। অর্থাৎ পৃথিবীতে যে কোনো দেশই হোক, সাধারণ মানুষ কী করে, স্বল্প দূরত্বে পরিব্রাজন করতে বেশি আগ্রহী দেখায়।
দূরত্ব যদি বৃদ্ধি পায় জনসংখ্যার পরিমাণ তত কমতে থাকে। তোমাদের সামনে একটা ডেটা দেখাচ্ছে। এই ডেটাটা দেখলে তোমরা বুঝতে পারবে। এক্স নগর হচ্ছে একটা নগর শহর এলাকা। সেই শহর থেকে আমার দূরত্ব যত বাড়বে জনসংখ্যার পরিমাণ মানে পরিব্রাজনের পরিমাণও কিন্তু তত কমবে। দেখো প্রথমে জেলা জেলা রয়েছে, এখানে শহর থেকে দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, পরিব্রাজন ঘটেছে 1000 জন মানুষ প্রতি বছরে। এবার যখন দূরত্বটা আমার বেড়ে 30 কিলোমিটার হয়ে গেল, পরিব্রাজনের সংখ্যাটাও কিন্তু বছরে কমে গেল 500 জন। আর দূরত্ব যখন আবার বেড়ে গেল আরও 45 কিলোমিটারে গিয়ে পৌঁছালো, পরিব্রাজনের লোকের সংখ্যা আরও কমে 350 হলো। এইভাবে দেখো তোমরা, দূরত্ব যত বাড়ছে পরিব্রাজনের ব্যক্তিদের সংখ্যাও তত কিন্তু কমে যাচ্ছে। তাহলে এটাকে আমরা ব্যস্ত সম্পর্ক বলতে পারি। অর্থাৎ দূরত্ব যত বাড়বে, শহর থেকে দূরত্ব যত বাড়বে, পরিব্রাজনের ব্যক্তির সংখ্যাও তত ধীরে ধীরে কমবে। ব্যস্ত সম্পর্ক দেখানোর জন্য ডিস্টেন্স ডিসেই অফ মাইগ্রেশন মডেলটা ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তোমরা এই ছবিটা পরীক্ষাতে আঁকবে যদি আসে। ডিস্টেন্স হবে এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিসে হবে নাম্বার অফ মাইগ্রেন্টস। দূরত্ব যত বাড়বে মাইগ্রেশনের পরিমাণ কিন্তু তত কমে যাবে। রেভেনস্টাইন বিকাশশীল শহর কেন্দ্রকে নির্ভর করে গ্রামে জনসংখ্যা ও পৌর কেন্দ্রের দিকে চলে আসে। অর্থাৎ যদি কোনো একটা শহর বিকাশ হতে থাকে, উন্নত হতে থাকে, তাহলে পার্শ্ববর্তী অঞ্চলের গ্রামীণ বাসিন্দারা বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করার জন্য সেই শহরের কেন্দ্রের দিকে কিন্তু চলে আসে। ফলে গ্রামীণ জনসংখ্যা শহরের চারিদিকে একটা আধিপত্য বিস্তার করতে শুরু করে। তো এটা হচ্ছে রেভেনস্টাইন মতবাদের বক্তব্য। এবার রেভেনস্টাইন তার এই মতবাদে বেশ কিছু নীতি প্রকাশ করেছে। সেই নীতিগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রবাসীদের একটা বড় অংশ কেবলমাত্র অল্প দূরত্বে পরিব্রাজন করে, এটা তো আমরা এক্ষুনি জানতেই পারলাম। এই ধরনের পরিব্রাজন সব দেশের জনগণের মধ্যে লক্ষ্য করা যায়। এর থেকেই তৈরি হয় পরিব্রাজন ঢেউ বা কারেন্টস অফ মাইগ্রেশন, যার লক্ষ্য থাকে বড় বড় বাণিজ্য ও শিল্পকেন্দ্র। অর্থাৎ একটা যদি মেন আমার বাণিজ্য কেন্দ্র হয়, অর্থাৎ এটা যদি আমার টোটাল একটা এরিয়া হয়, মাঝখানে যদি আমার একটা শহর রয়েছে, এই শহরে অনেক ফ্যাসিলিটি আছে, ফলে পার্শ্ববর্তী যে গ্রাম আছে এ বি, এগুলো হচ্ছে একটা গ্রাম, তখন এই গ্রাম থেকে লোকজন কিন্তু এই শহরের দিকে কিন্তু ছুটে চলে আসবে। ফলে শহরের এই আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলে গ্রাম্য জনসংখ্যার পরিমাণটা ধীরে ধীরে বেড়ে যাবে। ফলে এই যে আমার এ গ্রামের যে জনসংখ্যা ছিল, সেই জনসংখ্যাটা কিন্তু ধীরে ধীরে ফাঁকা হয়ে শহরে চলে আসলো। ফলে এই এ গ্রামের জনসংখ্যা কমে গেল। ফলে এর পরে যে পরবর্তী যে গ্রাম, এই যে এলাকাটা রয়েছে, পরবর্তী যে গ্রাম রয়েছে, পরবর্তী যে গ্রাম আমার থাকবে, এদিকে যে গ্রাম থাকবে, এই গ্রাম থেকে লোকজন তখন কি করবে, এই গ্রামে আবার চলে আসবে। অর্থাৎ প্রথম গ্রামের লোকজন শহরে চলে গেল, আবার এই যে গ্রামটা ফাঁকা হয়ে গেল, সেই গ্রামের লোকজন আবার তার দূরবর্তী কোনো গ্রাম থেকে চলে আসবে। এইভাবে এই শূন্যস্থানগুলো কিন্তু অবশ্যই পূরণ হয়ে যায়। তো এইগুলো কিন্তু মাইগ্রেশন মডেলে রেভেনস্টাইন বেশ গুরুত্ব দিয়ে দেখিয়েছেন। তার তত্ত্বের মূল নীতিগুলির মধ্যে প্রথমে হচ্ছে, মানুষ পরিব্রাজনের সিদ্ধান্ত প্রথমেই নেয় না, ধাপে ধাপে সব দিক ভেবে সিদ্ধান্ত নেয়। তার মতে নগর এলাকার তুলনায় গ্রামাঞ্চলের মানুষ তুলনামূলকভাবে বেশি পরিব্রাজন করে। অর্থাৎ শহর এলাকা বা নগর এলাকায় নানা ধরনের সুযোগ সুবিধা কিন্তু আগে থেকেই থেকে যায়, তাই জন্য তারা গ্রামীণ মানুষের থেকে কম পরিব্রাজন করে। এবার গ্রামীণ পরিবেশে বিভিন্ন আর্থিক অবস্থা, পরিকাঠামোগত অবস্থার সমস্যা দেখা যায়। তারা সেইগুলোর সুযোগ নেওয়ার জন্য, অর্থাৎ আর্থিক ব্যবস্থা উন্নত করার জন্য, জীবনযাত্রার মান উন্নত করার জন্য তারা কি করে, ধীরে ধীরে শহরের দিকে অগ্রসর হতে শুরু করে। ছেলেদের তুলনায় মেয়েরা বসত বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বেশি বাধ্য হয়। অধিকাংশ বড় নগর পরিব্রজনশীল মানুষের চাপে আকার ও আয়তনে বাড়ে, যেটা এক্ষুনি তোমাদের ছবিতে দেখানো হলো।
অর্থাৎ এটা যদি একটা টোটাল এরিয়া হয়, মাঝখানে আমার রয়েছে একটা শহর, পার্শ্ববর্তী আমার রয়েছে এগুলো বিভিন্ন গ্রাম, ভিলেজ, এটা ভিলেজ, এটাও ভিলেজ, এটাও ভিলেজ। ওকে, ফলে এই গ্রাম থেকে শহরে লোক আসবে, এখান থেকে শহরে লোক যাবে, এখান থেকেও শহরে আমার লোক যাবে। এবার আমার শহরে যখন এত লোক যাচ্ছে, আগে আমার শহরের আয়তনটা ছিল ছোট, অর্থাৎ আগে আমার শহর ছিল এইটুকু, এখন আমার শহর কী হয়ে যাবে, এখন আমার শহরের আয়তনটা বেড়ে হয়ে যাবে এত বড়। তাহলে কি হচ্ছে, গ্রামীণ জনসংখ্যা ধীরে ধীরে আমার শহর বা নগরের আয়তন এবং আকারে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এবার যদি নগরটা পরিকল্পিতভাবে গড়ে ওঠে, অর্থাৎ বিভিন্ন নিয়মকানুন মেনে যদি গড়ে ওঠে, তাহলে এখানে আকারটা কিন্তু মানে ভালোভাবে দেখা যাবে, অর্থাৎ সুগঠিত এবং সুপরিকল্পিত একটা বাস্তবায়িত রূপ দেখা যাবে। কিন্তু যদি কোনো নির্দিষ্ট শৃঙ্খলাবোধ পরিকল্পনা না থাকে, তাহলে কিন্তু আরবান স্প্রলের মতো ঘটনা ঘটে যাবে, অর্থাৎ নগর বিক্ষেপণ। ফলে সেই শহরটা যতটা ফ্যাসিলিটি পেয়েছিল আগে, যেমনভাবে ডেভেলপ করছিল, ফলে কিন্তু এই শহরেও দূষণের মাত্রা বাড়বে, যানজট বাড়বে, ফলে লোকজন কিন্তু এই শহর থেকেও আবার অন্য কোনো অঞ্চলে চলে যেতে শুরু করবে। তার জন্য যখন লোকজন একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে আসছে, তখন সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভকে এইটা কিন্তু বিষয়ভাবে মনে রাখতে হবে যে আরবানের যে ডেভেলপ বা গ্রোথ হচ্ছে, সেটা যেন একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, নইলে সেই অঞ্চলটা কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্তই হতে শুরু করবে, সেই শহুরে পরিবেশটা। এগুলো র্যাভেনস্টাইন তার মডেলে উল্লেখ করেছেন। এরপরে কি বলছে, কৃষি এলাকা থেকে অধিকাংশ পরিব্রাজন শিল্পাঞ্চলের দিকে ঘটে থাকে। অর্থাৎ কৃষি এলাকা মানে গ্রাম্য এলাকা, শিল্পাঞ্চল হচ্ছে শহরবর্তী এলাকা। যেটা আমরা পুরো থিওরি জুড়েই বা মডেল জুড়েই বলছি যে কৃষি এলাকা থেকে লোকজন তাদের আর্থিক সচ্ছলতা বাড়ানোর জন্য ধীরে ধীরে শিল্পাঞ্চলের দিকে অগ্রসর করতে শুরু করে। এটা ডায়াগ্রামিক্যালি কীভাবে দেখাবে, এটা একটা এরিয়া হবে, এটা হচ্ছে এগ্রিকালচারাল এরিয়া, অর্থাৎ এগ্রিকালচারাল ল্যান্ড বা এরিয়া যা বলো, আর এটা হবে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। ফলে এগ্রিকালচার এরিয়া থেকে লোকজন কি করবে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে ধীরে ধীরে অগ্রসর করতে শুরু করবে। ওকে, এই যে অগ্রসর ঘটছে, এটা কিন্তু কৃষিজ এলাকা থেকে বা কৃষিভিত্তিক এলাকা থেকে শহুরে বা শিল্পাঞ্চল এলাকার দিকে দেখা যাচ্ছে। মূলত পৃথিবীর অধিকাংশ মানুষই অর্থনৈতিক কারণের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করে। যেটা আমরা বললাম, মানুষ তার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে, এটা মানুষ মানে একদম আদিমকাল থেকে বর্তমানকাল বা ভবিষ্যৎকাল অবধিও চলবে। অর্থাৎ মানুষ কি করবে, সে যে স্টেজে রয়েছে সে চাইবে আমি আমার এই কন্ডিশন থেকে নিজেকে আরও আপগ্রেড করতে। তার জন্য মানুষজন কী করবে, তার অর্থনৈতিক উন্নতির জন্য এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু চলে যেতে চাইবে। গ্রাম্য মানুষ যদি গ্রামাঞ্চলে কোনো কাজকর্ম না করতে পারে, তাহলে সে কাজের জন্য, আর্থিক সংস্থানের জন্য সে কিন্তু অন্য কোনো শহুরে এলাকায় চলে যাবে। সেজন্য আমাদের ভারতবর্ষে গ্রাম থেকে শহুরে পরিব্রাজনটা বেশিই হয়। আর কি বলছে, কোনো স্থানে যাতায়াত তথা ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হলে পরিব্রাজনের ঘটনা সেই স্থানে বেশি ঘটে। কেন ঘটবে না, কারণ ব্যবসা বাণিজ্য অগ্রগতি করতে হলে সেখানে কিন্তু কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ফলে গ্রামাঞ্চলের মানুষ কর্মসংস্থানের জন্য বা জীবিকা অর্জনের জন্য কিন্তু সেই ব্যবসা ও বাণিজ্য এলাকার দিকে এগিয়ে যাবে। এবার এখানে একটা মেন ফ্যাক্টর আছে আমার যোগাযোগ ব্যবস্থা। আমার যদি যোগাযোগ ব্যবস্থা তাদের মধ্যে না থাকে, অর্থাৎ দুটো এলাকা, অর্থাৎ যে এলাকা হচ্ছে আমি বলছি সোর্স রিজিয়ন, এখান থেকে আমার লোকজন যাবে, আর এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। ওকে, এবার এই সোর্স থেকে ডেস্টিনেশনে যখন আমি যাব, যাতায়াতের আমার যে মাধ্যম সেটা রেলপথ হতে পারে, ওকে, রেল হতে পারে, রোড ট্রান্সপোর্ট হতে পারে। এই ট্রান্সপোর্টগুলো কিন্তু আমার ফেসিলিটি থাকতে হবে। যদি আমার যোগাযোগ ব্যবস্থা ভালো না হয়, তাহলে কিন্তু মানে পরিব্রাজনটা কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্যবোধভাবে ঘটবে না। তাই জন্য কী বলছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হলেও আমার যাতায়াত ব্যবস্থাটাকে কিন্তু ভালো হতে হবে। এবার যাতায়াত ব্যবস্থা বলতে আমাদের ভারতবর্ষে রেল ব্যবস্থা, সড়কপথ ব্যবস্থা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যাতায়াতের জন্য মাধ্যম হিসেবে কাজ করছে। এছাড়া কি বলবো, বাধ্যতামূলক পরিব্রাজন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে পরিব্রাজনকারীরা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যায় না।
এবং অধিকাংশ পরিব্রজনকারী বয়স্ক পুরুষ মানুষ হয়। খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমরা যখন গ্রাম থেকে শহরে পরিব্রজন দেখব, অর্থাৎ গ্রামে একটা মানুষ যে পরিমাণে ইনকাম করছে, অর্থাৎ গ্রামে যদি কোনো মানুষ 1,000 টাকা ইনকাম করছে, শহরে সে যাচ্ছে ইনকামটাকে বাড়ানোর জন্য, আমি ধরলাম তার 4,000 টাকা শহরে গিয়ে সে ইনকাম করতে পারছে। এবার দেখো, গ্রামাঞ্চলে কিন্তু সে তার নিজের বাড়িতে থাকছে, এবার শহরাঞ্চলে যখন যাচ্ছে সে তাকে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে, তাই না? ফলে সেখানে তার ভাড়া মানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে বা নানা রকমের সুযোগ সুবিধা রয়েছে। সেখানে যদি একজন মানুষ গিয়ে তার খরচ করে, তার পরিমাণটা মানে তার খরচটা বেশি হবে, নাকি দুজন মানুষ যদি সেখানে থাকে তার পরিমাণটা বেশি হবে, সেটা বুঝতে হবে। যদি একজন মানুষ থাকে তাহলে সে যে মানে যেমন প্রকারে তার জীবনযাপনটা সেখানে কাজের সাথে সাথে করে নেবে। কিন্তু যদি তার সাথে ফ্যামিলি যায়, তাহলে ফ্যামিলির একটা দায়িত্ব নিয়ে তাকে চলতে হয়। ফলে তার মানে উন্নতি যেটা করছে, অর্থাৎ যেটা তার ডেভেলপ সে করতে চাইছে, আর্থিক উন্নতি করতে চাইছে, কিন্তু এইরকম যদি পরিবার নিয়ে যায় সে, তাহলে কিন্তু সেখানে তার অনেক মানে খরচের পরিমাণটা বা ব্যয়ের পরিমাণটা কিন্তু বেড়ে যেতে পারে। সেই জন্য অনেক সময় এরা মানে পরিব্রজনকারীরা পরিবারকে সঙ্গে না নিয়ে নিজে নিজেই যাতায়াতটাকে বেশি পছন্দ করে। আর কি বলছে, অধিকাংশ মানুষ তার বসত বাড়ি ছেড়ে অন্য স্থানে চলে যেতে বাধ্য হলেও তারা খুব বেশি দূরে যেতে চায় না। অর্থাৎ মানুষ যখন কাজের উদ্দেশ্যে গ্রাম থেকে বা তার বসত বাড়ি ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাবে, সে চায় না যে বেশি দূরত্বে যেতে। কি বলছে তারপরে, কোনো দেশের আন্তর্জাতিক সীমানা যদি বেশি বিস্তৃত হয়, তবে ওই দেশে পরিব্রজন বেশি হয়। মানে আন্তর্জাতিক পরিব্রজন, যেমন আমি ভারত বাংলাদেশের উদাহরণটা দিয়ে বলতে পারি। ভারতবর্ষের সাথে যত দেশ রয়েছে মানে সীমানা যারা শেয়ার করেছে, বাংলাদেশের দৈর্ঘ্যটা তাদের মধ্যে বড়। তোমরা ম্যাপে এখানে দেখতে পাচ্ছ, বাংলাদেশের সাথে সীমানাটা বেশি শেয়ার করেছে ভারত। তাই জন্য ভারতবর্ষে কিন্তু এই বাংলাদেশের সাথে মানে পশ্চিমবঙ্গ, আমি যদি বিশেষ করে উল্লেখ করি, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমানা সব থেকে বড় দেশ হিসাবে, তাহলে বাংলাদেশের থেকে অধিকাংশ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে আসছে, পরিব্রাজন করছে। এটা হচ্ছে আন্তর্জাতিক পরিব্রাজন। অর্থাৎ একটা দেশ থেকে আরেকটা দেশে মানুষজন চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ এখানে কিন্তু এলাকাটা অনেক বড়, একটা নির্দিষ্ট জায়গা দিয়েই মানুষ পরিব্রাজন করবে এরকম কোনো ব্যাপার না। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের যে সীমানা রয়েছে, সেখানে অনেক কটা যে বাউন্ডারি দেখো রয়েছে এলাকাটা, এই এলাকার মধ্যে মানুষ যে কোনো জায়গা দিয়ে কিন্তু পরিব্রাজন করতে পারে। তাই বলছে যত বেশি বিস্তার বাড়বে আন্তর্জাতিক সীমানা, সেই সমস্ত দেশের কিন্তু পরিব্রাজন তত বেশি ঘটবে। এই যে র্যাভেনস্টাইনের যে মডেল, এই মডেলটা দেখো আমরা ভারত বাংলাদেশের একটা এক্সাম্পল দিয়ে বললাম, তাহলে বলতে পারছি না এটা একটা বাস্তবসম্মত মতবাদ দেখা যাচ্ছে। তাহলে এই যে র্যাভেনস্টাইনের মডেলে কিছু পজিটিভ অ্যাসপেক্ট রয়েছে, ইতিবাচক কিছু দিক রয়েছে। কী দিক রয়েছে? ইনি যে আন্তর্জাতিক সীমানার কথাটা বলেছেন, এটা কিন্তু বাস্তব ক্ষেত্রে একদম যথোপযুক্ত, ভারত বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা উদাহরণে বললাম। আর কি ভালো দিক রয়েছে? তার এই ধারণাগুলো, যে সূত্রগুলো তিনি বিচার বিবেচনা করেছেন, নীতি, সেই নীতিগুলো কিন্তু পুরো বাস্তবসম্মত। অর্থাৎ এই মতবাদগুলো যখন দেওয়া হয়, মানে র্যাভেনস্টাইন যে মডেলটা দিয়েছে, এই মডেলটা কিন্তু উনি 19বিংশ শতাব্দীতে ব্রিটেনের জনগণনা থেকে সেখানকার অধিবাসীদের জন্মস্থান সংক্রান্ত তথ্য নিয়ে তাদের অন্তর্দেশীয় পরিব্রাজন সম্পর্কে বিশ্লেষণ করে তবেই দিয়েছেন। তাহলে র্যাভেনস্টাইনের মডেলটা কিন্তু একটা বাস্তবসম্মত এবং মানে সুপারভাইজড, যেটাকে বলা যায়, তদন্তমূলক করে, গবেষণা করে, সার্ভে করে তবে তিনি এই মতবাদটা দিয়েছেন। অর্থাৎ তিনি জানেন যে এরকম কন্ডিশনটা হতে পারে। তাই জন্য এই মডেলটা কিন্তু অনেক বেশি বাস্তবসঙ্গত এবং মানে যত মডেল আছে তার মধ্যে এটা অনেক বেশি গ্রহণযোগ্য মতবাদ হয়ে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে র্যাভেনস্টাইনের মডেল। আশা করি তোমরা র্যাভেনস্টাইনের মডেলটা বুঝতে পারলে। এটা কিন্তু পরীক্ষাতে বড় প্রশ্ন দিতে পারে 5 নম্বরে। তো তোমরা এইভাবে সাজিয়ে লিখো, বিষয়টা দেখো বুঝতে পারলে কি না। দেখা করছে আবার পরবর্তীতে কোনো একটা মডেল নিয়ে। ধন্যবাদ।